আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহরিয়ার নাসিফ বরাবরের মতোই তোমাদের সামনে আবার চলে এসেছি। আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারকে আমি তোমাদের যে পদার্থের গঠন, যে থার্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দিব। সো এটা আমার সেকেন্ড লেকচার। এই লেকচারে আমি যে টপিকগুলো তোমাদের কভার করব সেগুলো হচ্ছে আইসোটোপ, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করে সেটি, এবং গড় আপেক্ষিক ভর, তারপরে হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, এবং আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এগুলো হয়তো তোমাদের বইয়ের শেষের দিকের টপিক, বাট এই টপিকগুলো আমি আগে পড়াই দিচ্ছি, কজ তোমার এরপরে যেই টপিক আছে যে পরমাণুর মডেল এবং তোমার ইলেকট্রন বিন্যাস, ওগুলোর আগে এটা পড়াই দেওয়া ভালো, সেজন্য আমি এগুলো তোমাদেরকে আগে শিখিয়ে দিচ্ছি। সো যদি আমরা আজকের প্রথম টপিকে যাই, যে আজকে আমি বেশি সময় নিব না, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবো, কারণ অনেকগুলো টপিক আছে। প্রথম টপিক হচ্ছে আমাদের আইসোটোপ। এখন আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে তোমার, ধরো তুমি এখানে একটা হাইড্রোজেন নিলা, সোডিয়াম নিলা। হাইড্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, আর হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, এবং সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 11, এবং সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23। এখন ধরো এই যে হাইড্রোজেন আছে, এটার এমনও হতে পারে যে তার ভর সংখ্যা 1 এবং তার পারমাণবিক সংখ্যা 1 আর তার ভর সংখ্যা হচ্ছে ধরো 2। আবার এমনও হতে পারে যে হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 এবং ভর সংখ্যা হচ্ছে 3, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, ভর সংখ্যা হচ্ছে 4। এভাবে হাইড্রোজেনের মোট 7টি আইসোটোপ রয়েছে। এখন এখানে আইসোটোপ কি এখন তোমাকে আমি ব্যাখ্যা করি নাই। আইসোটোপ হচ্ছে তোমার এই যে দেখো প্রত্যেকটা পরমাণুর মানে একটি পরমাণু হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেনের এই যে 1 1 1 সবার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যাকে বলে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে একই, কিন্তু দেখো এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তোমার ভর সংখ্যা, ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা আলাদা মানে হচ্ছে নিউটন সংখ্যা আলাদা আসবে, কারণ আমরা ভর সংখ্যা বের করি কোথা থেকে? বিয়োগ করে বের করি। সো ভর সংখ্যা ও নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা হচ্ছে ভিন্ন। অর্থাৎ তোমার হাইড্রোজেন একটা পরমাণু, এই হাইড্রোজেনেরই আরো কিছু আইসোটোপ আছে যেগুলোর হচ্ছে তোমার ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে কোনো পরমাণুর যদি এমন হয় যে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 কিন্তু তাদের ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা আলাদা হয়, তখন আমরা বলি তারা একে অপরের মনে করো আইসোটোপ। সো এরকম পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে যাদের হচ্ছে তোমার ভর সংখ্যা একই, মানে পরমাণু আমরা যাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন। তো ওগুলোকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। তো প্রকৃতিতে আমাদের হচ্ছে হাইড্রোজেনের মেবি 3টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় আইসোটোপ, যেগুলো হচ্ছে হাইড্রোজেন 1, পারমাণবিক সংখ্যা তো 1 আর ভর সংখ্যা মেবি 1 2 এবং 3। তো ধরো এই যে এখানে হাইড্রোজেনের এই যে 1 আর 1, ধরো 3টি আইসোটোপ আমরা নিলাম, 1 2 এবং 1 3। পারমাণবিক সংখ্যা কিন্তু 1 থাকবে বা প্রোটন সংখ্যা 1, বাকি হচ্ছে ভিন্ন। তো এটার জন্য আমাদের পারমাণবিক সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, সমান কত 1, আর এর ভর সংখ্যা হচ্ছে 1, কিন্তু এর নিউট্রন সংখ্যা আমরা জানি হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 0, কিন্তু হাইড্রোজেনের আইসোটোপের নিউট্রন সংখ্যা কিন্তু 0 আসবে না। হাইড্রোজেনের আইসোটোপের পারমাণবিক সংখ্যা তো সবসময় 1 কনস্ট্যান্ট, কিন্তু এর ভর সংখ্যা হচ্ছে তোমার কত 2, এই যে সেকেন্ড যে আইসোটোপ সেটার। আর এর নিউট্রন সংখ্যা আমরা বের করি কোথা থেকে? ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা।
ভর সংখ্যা হচ্ছে 2, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে এখানে তার নিউট্রন সংখ্যা আসবে কত তোমার 1। তার মানে এই পরমাণুর সরি এই যে হ্যাঁ এই যে হাইড্রোজেনের আইসোটোপ আছে, সেকেন্ড আইসোটোপের নিউট্রন সংখ্যা আছে বা নিউট্রন উপস্থিত তার মধ্যে, সেটা হচ্ছে 1। আর এই যে তৃতীয়টা, সেটার জন্য যদি আমরা বের করি তাহলে নিউট্রন সংখ্যা আসবে, ভর সংখ্যা এখন হচ্ছে 3 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 1, তাহলে নিউট্রন সংখ্যা আসছে 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের আইসোটোপ কাকে বলে, বা একটা পরমাণু কিভাবে হচ্ছে অনেকগুলো আইসোটোপ থাকে। এরকম কিছু কিছু হচ্ছে সলিড থাকে যাদের কোনো আইসোটোপ থাকে না, আর কিছু কিছু আছে মৌল পর্যায় সারণীতে যেগুলোতে হচ্ছে যাদের হচ্ছে আইসোটোপ বিদ্যমান থাকে। এখন তোমাদেরকে আমি যে সেকেন্ড টপিকটা, সেটা হচ্ছে পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর। তো কোনো পরমাণুর যদি তুমি পারমাণবিক ভর নির্ণয় করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করি। সেই সূত্রটা হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, মানে কোনো মৌলের ধরো একটি পরমাণুর ভর যেটা, ধর এটাকে আমি দিলাম, সেই মৌলের কোনো পরমাণুর একটি পরমাণুর ভর যেটা, সেটাকে আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দিয়ে যদি ভাগ দেই, তাহলে আমরা সেই পরমাণুর পারমাণবিক ভর পেয়ে যাব। তাহলে কোনো পরমাণুর পারমাণবিক ভর যেটা, আপেক্ষিক পারমাণবিক ভরও একই কথা, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র দিয়ে আমরা কোনো পরমাণুর পারমাণবিক ভর নির্ণয় করব। সো তোমার এই যে মৌলের একটি পরমাণুর ভর সংখ্যা, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে তোমার মৌলের একটি পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করব। কিন্তু এখানে যেহেতু কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ কত সেটা আমরা জানি মুখস্থ, যে 1.66 × 10⁻⁻24 গ্রাম, সেটা আমরা জানি। কিন্তু কোন মৌল দিল আমাকে, ধরো আমাকে দিল যে সোডিয়াম পরমাণু ভর নির্ণয় করো। এখন সেটার একটি পরমাণুর ভর তো আমরা জানি না, একটি পরমাণুর ভর আমরা কিভাবে নির্ণয় করব যদি আমাদেরকে প্রশ্নে দেওয়া না থাকে যে সোডিয়াম পরমাণুর ভর কত, তাহলে সেখানে তো আমাদের দেওয়া নাই, তাহলে আমরা কিভাবে বের করব। এখন আমরা জানি যে n = W/m = n/na। এখান থেকে আমরা বের করে আনতে পারবো যে একটি পরমাণুর ভর কত। সাধারণত এই চ্যাপ্টারের কোশ্চেনগুলোতে তোমাদেরকে দিয়ে দেবে, মানে মৌলের একটি পরমাণুর ভর দিয়ে দেবে। তোমাদের বই মেবি একটা উদাহরণ আছে অ্যালুমিনিয়ামে, সেখানেও তোমাদের হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর যেটা, সেটা দেওয়া আছে। কিন্তু তোমার যদি তোমার আসলো এমন যে দেওয়া নাই, তখন তুমি কিভাবে বের করবে? তখন এই যে n, এটা হচ্ছে তোমার মোল সংখ্যা, মোল, আর এটা হচ্ছে তোমার ওজন, যেটা আমরা বের করব তোমার এই যে একটি পরমাণুর ভর আমরা এই W থেকে বের করব। এটা হচ্ছে তোমার পারমাণবিক বা আণবিক ভর। এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা কিন্তু জানি অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.023 × 10⁻23। আর এটা হচ্ছে অণু বা পরমাণু সংখ্যা। তো কোন পরমাণুর মোল সংখ্যা সমান সমান W বাই পারমাণবিক ভর বাই একটি অণুর বা যতগুলা অণু বা পরমাণুর তার সংখ্যা বাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। এখান থেকে কিভাবে আমরা এই যে একটি পরমাণুর ভর বের করে আনবো সেটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে সোডিয়াম পরমাণুর বা সোডিয়ামের একটি পরমাণুর ভর কত। এখন আমরা জানি n = W/m n/na। সো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে আমরা জানি 23, এবং তোমার যেই তোমার n = এখানে কত, যেহেতু সোডিয়াম একটি মাত্র পরমাণু, সেই জন্য n এর মান হবে 1, এবং অ্যাভোগাড্রোর মান হচ্ছে 6.023 × 10⁻23। তো এখন দেখো ভাইয়ারা, আমরা কিন্তু এখান থেকে
এখান থেকে বের করে আনতে পারবো আমাদের ডাব্লিউ। তো ডাব্লিউ বাই এম, এম হচ্ছে আমাদের 23 ইজ ইকুয়াল টু এন, এন হচ্ছে 1 আর এন হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সো এখন তুমি যদি ডাব্লিউ বের করতে চাও, ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, ধরো ডাব্লিউ এই পাশে আসলো 6.023 ইন্টু 10⁻23 আর তোমার সরি, তো তোমার 23 যাবে উপরে এবং 6.023 ইন্টু 10⁻23 যাবে নিচে। তো এটাকে যদি তুমি হিসাব করো তাহলে কত আসবে, 23 divided by 6.023 into 10⁻23 আসবে তোমার 3.81 ইন্টু 10⁻23 গ্রাম। এখন ধরো আমি তোমাকে এটাই বললাম যে সোডিয়ামের একটি পরমাণুর বা সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত। এখন আমরা একটি পরমাণুর ভর আমরা এখানে পেয়ে গিয়েছি, তো আমাদের বাকি কিছু লাগলো না। তাহলে সোডিয়ামের একটি পরমাণুর ভর আমাদের কাছে আছে, সোডিয়ামের একটি পরমাণুর ভর। এখন বাই হচ্ছে, ধরো সোডিয়ামের আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করব, তাহলে সোডিয়ামের যে একটি পরমাণুর ভর 3.81 ইন্টু 10⁻23 গ্রাম একটি পরমাণুর ভর, বাই হচ্ছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। তো 1/12 অংশ কত, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে আমাদের আসছে কত, 3.81 ইন্টু 10⁻23 বাই 1.66 ইন্টু 10⁻24। দেখো আমাদের মান আসছে 22.95। আমরা জানি কি সোডিয়ামের পারমাণবিক ভর 23, এটাকে তুমি অ্যাপ্রক্স লিখতে পারো 23 আসছে। দেখো কত সুন্দরভাবে চলে আসলো সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন দেখো এই যে উপরে গ্রাম আছে নিচে গ্রাম আছে, গ্রামে গ্রামে কাটা, এই জন্য আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না, একক নেই। তো এক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারে তোমার না লাগতে পারে, এই যে পারমাণবিক একটি পরমাণুর ভর আমরা যেটা বের করলাম এটা না লাগতে পারে, এটা তোমার কাছে দেওয়া থাকতে পারে, তখন তুমি হচ্ছে জাস্ট সেটা উপরে বসাই দিবা আর নিচে 1/12 অংশ কার্বন, মানে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত সেটা বের করে ফেলবা। সো তাহলে তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করে ফেলতে পারবা। আশা করি তোমাদের এগুলোতে প্রবলেম হবে না, এই টপিকে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। সো পরবর্তী টপিকে যদি আমি শিফট করি, সেখানে আছে গড় আপেক্ষিক ভর নির্ণয়। এখন কখন ভাইয়ারা আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কাজে লেগে যাবে আর কখন গড় আপেক্ষিক ভর লাগবে সেটা তোমাদের বুঝতে হবে। ধরো এই যে সোডিয়াম, এটা ধরো এটার কোনো আইসোটোপ নাই, যখন এটা কোনো আইসোটোপ নাই তখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যেটা সেটা দিয়ে আমরা এর পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর বের করে ফেলতে পারবো এই সূত্র দিয়ে। আর যখন ধরো হাইড্রোজেনের মতো, হাইড্রোজেন আমরা জানি কি 7টা আইসোটোপ আছে এবং ভিন্ন ভিন্ন আইসোটোপ আছে, তখন যদি আমরা তার গড় আপেক্ষিক ভর বের করতে চাই তখন আর আমাদের এই সূত্র কাজে আসবে না। কারণ কি, দেখো তোমার ভিন্ন ওদের ভর সংখ্যা কিন্তু ভিন্ন, হাইড্রোজেনের সবগুলো আইসোটোপের ভর সংখ্যা কিন্তু এক না, তাহলে নিশ্চয়ই তারা আপেক্ষিক পারমাণবিক ভর তাদের গড় অ্যাভারেজ একটা জিনিস আসবে। মানে ধরো 7টা আছে, 7টার অ্যাভারেজ থেকে আমরা একটা বের করতে পারবো। আমরা তো ডিরেক্ট আমরা আপেক্ষিক পারমাণবিক ভর ধরো এক দিয়ে দিতে পারলাম না, কারণ এখানে 4-5টা আছে। সেজন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এই যে তোমার P1x1 প্লাস P2x2 ডিভাইড বাই 100। এখানে এগুলো তুমি তোমার মন মতো দিতে পারবা। তো এগুলা কি আমি তোমাকে দেখাচ্ছি যে এই যে তোমার P1 মানে হলো প্রথম আইসোটোপ। ধরো আমরা এক্সাম্পল হিসাবে ক্লোরিনকে বিবেচনা করলাম। এখন ভাইয়ের কথা বিশ্বাস করো যে ক্লোরিনের 2টা আইসোটোপ আছে, ক্লোরিনের 2টা আইসোটোপ আছে। সেই আইসোটোপের প্রথমটার ভর হচ্ছে 35 এবং সেকেন্ডটার ভর হচ্ছে 37।
এখন আমরা জানি ক্লোরিনের তোমার পারমাণবিক সংখ্যা কত। পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 17। তো তোমার যেহেতু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তোমার 17, তাহলে এখন এই যে P1 হচ্ছে আমাদের তার বা প্রথম আইসোটোপের ভর, আর P2 হচ্ছে দ্বিতীয় বা সেকেন্ড আইসোটোপের ভর, আর X1 হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, বা এটাকে আমরা বলি হচ্ছে তোমার শতকরা প্রাচুর্য। আর X2 হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা প্রাচুর্য। এখন তুমি হয়তো বলবা যে প্রাচুর্য জিনিস কি। ধরো তুমি একটা ক্লোরিনের কিছু পরিমাণ ক্লোরিন হাতে নিলা। ধরো তোমার বাসায় এতটুকু ক্লোরিন আছে। এখন এই ক্লোরিনে সবগুলা কিন্তু তোমার এই যে ক্লোরিন 37 যেটা ভরের সেটা হবে না। কিছু সংখ্যক থাকবে হচ্ছে তোমার ক্লোরিন পরমাণুর ভর হবে 37 এবং কিছু সংখ্যক হবে তোমার ক্লোরিন 35। এই দুটা সংযুক্ত হয়ে তোমাকে একটা এক্সাম্পল ক্লোরিন উপাদান বা ক্লোরিন পদার্থ তুমি পাবা। অর্থাৎ কোনো ক্লোরিন তোমার যে ক্লোরিনের যে আমরা ইউজ করি সেই ক্লোরিনে হচ্ছে মিক্স থাকবে এভাবে, কিছু থাকবে হচ্ছে ক্লোরিন 37 আইসোটোপ আর ক্লোরিন 35 আইসোটোপ। সো সেজন্য আমরা প্রাচুর্য বলতে বোঝাই, ধরো এই উপাদান যে যতটুকু পরিমাণ তুমি নিছো এই এতটুকু পরিমাণের ভিতর তোমার ক্লোরিন 37 কত পার্সেন্ট আছে এবং ক্লোরিন 35 কত পার্সেন্ট আছে, সেটাই হচ্ছে শতকরা প্রাচুর্য। ধরো আমরা যে উপাদানটা নিচ্ছি সেটার ভিতরে তোমার ক্লোরিন 35 আছে 75% এবং ক্লোরিন 37 আছে 25%। প্রকৃতিতে মানে সত্যি হচ্ছে এটা থাকে যে ক্লোরিন 35 হচ্ছে 75% এবং বা আমরা যে এক্সাম্পল নিছি সেখানে হচ্ছে ক্লোরিন আছে 75% আছে 35 আইসোটোপ আছে কত 75% এবং ক্লোরিন 37 আইসোটোপ হচ্ছে 25%। এখন তুমি যদি তার কি বের করতে চাও, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাও, তাহলে ধরো P1 আমরা জানি কত দিলাম, যে P1 যদি আমরা ধরো ক্লোরিন 35 কে আমরা যদি P1 ধরি আর ক্লোরিন 37 যদি হচ্ছে P2 হয়, তাহলে P1 এর ভর হচ্ছে তোমার মানে প্রথম যে আইসোটোপ সেটার ভর হচ্ছে তোমার 35 আর সেকেন্ড আইসোটোপের ভর হচ্ছে 37। তাহলে P1 35 ইনটু তার পার্সেন্টেজ কতটুকু আছে আমরা বলছি ওই যে উপাদান নিলাম আমরা এতটুকু পরিমাণ, সেই পরিমাণের ভিতর আমাদের ক্লোরিন 35 আইসোটোপের পরিমাণ আছে 75% তখন বললাম, আর ক্লোরিন 37 ভরের আইসোটোপের পরিমাণ আছে 25% ডিভাইডেড বাই 100। এখন আমরা ক্লোরিনের কি পাবো আপেক্ষিক পারমাণবিক ভরটা বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। গড় কেন আসছে? গড় আসছে হচ্ছে যেহেতু ক্লোরিনের একাধিক আইসোটোপ বিদ্যমান সেজন্য আমরা গড়ে হিসাব করব, কারণ তোমার আলাদা আলাদা হচ্ছে আইসোটোপের ভর আলাদা আলাদা। সো 35 ইন্টু 75 প্লাস 37 ইন্টু 25 ডিভাইডেড বাই 100, দেখো 35.5। এখন তুমি চতুর্থ চ্যাপ্টার খুলে ক্লোরিনের ভর সংখ্যাটা একবার পারমাণবিক ভরটা একবার চেক দিলে দেখবা এটা এবং তার পারমাণবিক সংখ্যা 17 আমরা জানি। আমাদের বের হয়ে আসলো কিভাবে আমরা কখন আমরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন আমরা পারমাণবিক বা আপেক্ষিক ভরের যে প্রথম সূত্র এটা ইউজ করব আর কখন আমরা দ্বিতীয় সূত্র মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে কোনো পরমাণুর ভর নির্ণয় করব। যদি একাধিক আইসোটোপ থাকে তখন আমরা ইউজ করব গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র, আর যদি থাকে খালি একটি আইসোটোপ সে সকল পরমাণুর ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব এই যে এটা। আশা করি আর প্রবলেম থাকবে না এটাতে। আমি পরবর্তী টপিক যেটা সেটাতে শিফট করে যাই।
এখন তোমাদের পরবর্তী টপিক হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করা। এতক্ষণ আমি যেটা নমুনা নিয়েছি, নমুনার ভিতরে আমরা বলে দিয়েছি যে ক্লোরিনের হচ্ছে 75%, 35 যেটা 35 আইসোটোপ 75% আছে ওই নমুনায়, আর ওই নমুনায় হচ্ছে তোমার ক্লোরিন 37 আছে 25%। এখন ধরো তোমাকে বলা নেই কত পার্সেন্ট, তাহলে তুমি কিভাবে বের করবা যে কোনটা কতটুকু? এতটুকু নমুনা নিলাম, এই নমুনার ভিতরে আমার ক্লোরিন কতটুকু আছে সেটা বের করার জন্য একটা সুন্দর ট্রিক্স আছে, যে তোমার আমাদের যে টপিকের নাম হচ্ছে 4 আইসোটোপের শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ এখন আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য তুমি কি করবা, সেম আমরা এই যে আমাদের এর প্রিভিয়াস যে গড় আপেক্ষিক ভরের যে সূত্রটা সেটা বের করবো। যেহেতু আইসোটোপের কথা আসছে, মানে একাধিক আইসোটোপ আছে, তাহলে আমাদের ইউজ করতে হবে সেটা। তাহলে এখানে আমরা জানি কোনো পরমাণুর গড় আপেক্ষিক ভরের সূত্র হচ্ছে ধরো P1x1 প্লাস P2x2। এখানে যে তোমার P1x1 P2x2 দিতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই, তুমি তোমার মন মতো তোমার মাথায় যা আসে তা বা তোমার বইয়ে যেটা স্ট্যান্ডার্ড আছে সেটাই দিয়ে দিবা। তো এই যে P1x1 বাই 100। এখন তোমাকে বললো যে এই যে আমি এখানে লিখে রেখেছি যে কপারের জন্য আমরা জানি কপারের, ধরো কপারের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে কপার 63 এবং কপার 65। এখন তোমার কপারের এমনিতেই আমরা আগে থেকে জানি এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, যেটা তোমার পর্যায় সারণীতে গেলে পাবা 63.5। এখন যেহেতু আমরা আগে থেকেই জানি যে 63.5 এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। এখন তোমাকে যদি বের করতে বলে যে এই x1 এবং x2 শতকরা পরিমাণটা কত, মানে কপার যে 63 এবং কপার 65 যে আইসোটোপ আছে এই দুইটি আইসোটোপের ওই নমুনার ভিতরে কতটুকু করে পরিমাণ থাকবে সেটা বের করার জন্য ধরো আমি যে P1 এর জন্য ধরো পার্সেন্টেজ ধরে নিলাম x%, তাহলে P2 এর জন্য আমাদের কতটুকু পার্সেন্ট অবশিষ্ট থাকবে? আমরা জানি মোট পার্সেন্টেজ হচ্ছে 100, তাহলে P2 এর জন্য আমরা লিখতে পারি যে 100 মাইনাস x% অবশিষ্ট আছে। এখন আমরা এখানে x1 x2 এর মান আমাদের জানা আছে। x1 হচ্ছে তোমার ধরো এটা 63 এর জন্য x1 হচ্ছে আমার ভর, সরি আমাদের P1 P2 এর মান জানা আছে। ধরো P1 হচ্ছে আমাদের 63 এবং P2 হচ্ছে 65। তো যেহেতু জানা আছে এখন জাস্ট আমরা বসাই দিব 63.5 is equal to P1 আমরা জানি 63 ইনটু এর পার্সেন্টেজ আমরা ধরছি x% প্লাস P2 আমরা জানি 65 অর্থাৎ দ্বিতীয় আইসোটোপটির ভর ইনটু তার যে x2 হচ্ছে কত তোমার, ধরো x2 হচ্ছে আমরা লিখছি এই যে 100 মাইনাস x% ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা তোমার x বের করলে পার্সেন্টেজটা পেয়ে যাব যে প্রথমটার জন্য প্রথম আইসোটোপ কতটুকু আছে, এরপর আমরা 100 থেকে বিয়োগ করে দ্বিতীয় আইসোটোপের জন্য কতটুকু পরিমাণ সেটা বের করতে পারবো। কিন্তু ভাইয়া এখানে আমি একটা জিনিস মিস করে গেছি। ধরো তোমাদের কাছে ধরো হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, হাইড্রোজেনের 7টা আইসোটোপ ধরো এখানে আমরা দুইটার জন্য করলাম। যখন তোমার 7টা আইসোটোপ থাকবে তখন কি করবা তুমি, জাস্ট এই যে এই P1x1 প্লাস P2x2 প্লাস P3x3 প্লাস ডট 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 প্লাস P7x7 ডিভাইডেড বাই 100 এভাবে করে দিবা। যদি একাধিক মানে আরো বেশি আইসোটোপ থাকে, 2 এর অধিক আইসোটোপ থাকে, যত 100টা আইসোটোপ থাকলে 100টা আইসোটোপ তুমি উপরে নিয়ে তার সাথে তার হচ্ছে ভর সংখ্যা আর পার্সেন্টেজ গুণ দিয়ে যোগ দিয়ে নিচে বাই 100 দিলে তুমি কি পেয়ে যাবা, শতকরা 100 দিলে তার এই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাবা। তো এখন আমরা যে ম্যাথটা ছিলাম সেটা বের করার জন্য ধরো তাহলে এখানে আমাদের আসছে 63.5 63x প্লাস 65 ইন্টু 100 কত, 65 ইন্টু 100 হচ্ছে তোমার 6500, ক্যালকুলেটর করা লাগে না, 6500 মাইনাস 65x ডিভাইডেড বাই 100, এখানে আসছে 63x। তাহলে
এই যে 65x মাইনাস আছে আর এটার সামনে প্লাস আছে, তাহলে উপরে আমাদের কি থাকবে 63.5 যেহেতু মাইনাস 2x প্লাস 600 সরি 6500 ডিভাইডেড বাই 100। এখন এই 100টাকে তুমি এই সাইডে নিয়ে গেলে 63.5 ইন্টু 1000 সরি 100 6350 মাইনাস 2x প্লাস 6500। এখন তুমি যদি x এর মান বের করো 2x ইজ ইকুয়াল টু 2x কে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, বাকিগুলো ওই দিকে নিয়ে গেলাম, তাহলে 6500 মাইনাস 6350 আর x ইজ ইকুয়াল টু এখানে আমাদের আসবে হচ্ছে 150, তাহলে 150 ডিভাইডেড বাই কত 2, এই যে 2 এর সাইডে নিয়ে গেলাম, তাহলে আমাদের কত আসবে 150 ডিভাইডেড বাই 2, তাহলে 75%। তাহলে আমাদের এই যে কপারের নমুনায় প্রথম যে আইসোটোপ আছে সেটার শতকরা পরিমাণ মানে 63 এর শতকরা পরিমাণ হচ্ছে 75%। তাহলে পরেরটা শতকরা পরিমাণ কত হবে 100 মাইনাস 75 অর্থাৎ 25%। তাহলে 25% আমাদের কার কপার 65 যেই আইসোটোপ আছে তার। সিম্পল, এইভাবে তুমি আশা করি বের করে ফেলতে পারবা। ভাইয়া জাস্ট বুঝাই যাচ্ছি, ভাইয়ার কথাগুলো যদি তুমি মনোযোগ দাও আশা করি তোমার এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে বেসিক থেকে। তোমার পরবর্তীতে হয়তোবা সমস্যা হবে না, হয়তোবা কি ইনশাল্লাহ সমস্যা হবে না যদি ভাইয়ার কথা বুঝো মনোযোগ দিয়ে। টপিকগুলো আসলে ছোট বাট অনেক গুরুত্বপূর্ণ, অনেক এমসিকিউ আসে এখান থেকে। তো লাস্টের যে টপিক আজকের আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে, আমি জাস্ট সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু স্কিপ করো না, তোমরা বড়টাই লিখবা পুরাটা। জায়গা সংকট কারণ বা ভাইয়ার হাতে দেখা এই কারণে আমি ছোট করে লিখছি। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। এটার জন্য তুমি কি করবা, ধরো আমরা একটা উদাহরণ নিলাম, একটা যৌগ নিলাম যে সালফিউরিক অ্যাসিড বলে এটাকে H2SO4। এখন হাইড্রোজেনের ভর সংখ্যা আমরা জানি 1, সালফারের ভর সংখ্যা জানি আমরা 32 এবং অক্সিজেনের হচ্ছে 16। তো এই ধরো তুমি খালি হাইড্রোজেন কল্পনা করলা, হাইড্রোজেন যখন সিঙ্গেল তখন সেটা পরমাণু, তখন তার যে ভর সেটা হচ্ছে পারমাণবিক ভর। হাইড্রোজেন যখন H2 হয়ে গেল তখন সে সিঙ্গেল নাই, তখন সে হয়ে গেছে কি অণু। তো এই অণুর যে ভর সেটাকে আমরা বলি আণবিক ভর। অণুর ভর হচ্ছে আণবিক ভর। তো এখন তুমি যদি হাইড্রোজেন যে অণুটা আছে এটার ভর বের করতে চাও, তাহলে তোমাকে করতে হবে কি, এই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, আর তার সে যত সংখ্যক আছে দুইটা আছে, তো 2 ইন্টু 2, তাহলে 2 হচ্ছে তার আণবিক ভর। এখন তোমার এই যে হাইড্রোজেন এটা যেমন একটা অণু, তাহলে তোমার কার্বন ডাই অক্সাইড এটা একটা কি যৌগ বা অণু। তো এর যে ভর সেটা হচ্ছে তোমার সমন্বিত যে ভর কার্বন অক্সিজেন মিলে সেটা হচ্ছে তোমার আণবিক ভর। এখন তুমি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করবে, তাহলে কিভাবে বের করবে, এই যে ধরো প্রথমে হাইড্রোজেনের আণবিক ভর পারমাণবিক ভর কত, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তোমার, সরি আমি একটু আটকে গেছি, 1 ইন্টু 2 প্লাস তোমার সালফার আছে কয়টা, যেহেতু হাইড্রোজেনের
পারমাণবিক ভর 1 এবং হাইড্রোজেন কত সংখ্যা আছে দুইটা, সেটা গুণ আকারে থাকবে, প্লাস যে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যেহেতু একটা তার সাথে কিছু গুণ আকারে নাই, ধরো এক গুণ আকার আছে, এক গুণ আকারে মানে 32, প্লাস অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 আর অক্সিজেন আছে আমাদের 4টা। তো মোট আমাদের এখানে 2 প্লাস 32 প্লাস 4 64, তো 34 প্লাস 64 কত 98। তাহলে সালফিউরিক অ্যাসিডের বা H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98। যখন সংযুক্ত আকারে কোনো কিছু থাকে, ধরো সিঙ্গেল নাই ডাবল হয়ে গেছে, তখন আমরা সেটাকে আণবিক ভর বলি। আর যখন খালি একটা পরমাণু, ধরো কার্বন থাকে, তখন কার্বনের পারমাণবিক ভর কত 12, 6 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা এমন। কিন্তু যখন যদি দেখতো তোমাকে যে ধরো এন নেই, কোনো যৌগ নেই, এটা একটা যে কার্বন C4, তখন C4 এর জন্য আমরা কি করতাম, কার্বনের হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 12 আর সংখ্যা হচ্ছে 4, তো 4 12 যত আসে তত 48। এখন তোমার আরেকটা আমরা কল্পনা করি, ধরো ক্লোরিন কল্পনা করলাম Cl2, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে কত 35.5 পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা ক্লোরিনের আপেক্ষিক আণবিক ভরটা বের করব। তো এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 আর 35.5 ইন্টু সেটা আছে কয়টা, দুইটা, কি পরিমাণ আছে 2, তাহলে 71 হচ্ছে তার আপেক্ষিক আণবিক ভর। তো আশা করি তোমার আজকে আমি যে সকল টপিকগুলো তোমাদেরকে পড়িয়েছি এগুলোতে আর প্রবলেম হবে না, কজ আমি হচ্ছে যেভাবে পড়িয়েছি আমার নিজের একটা মানে ধারণা যে তোমাদের প্রবলেম হওয়ার কথা না, তারপরেও যদি তোমাদের প্রবলেম হয় ভাইয়াকে তোমরা ইনবক্সে নক দিবা, আমি যদি ফ্রি থাকি আশা করি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই টপিকগুলা তোমরা তোমাদের বই খুলবা, আজকে বাসায় গিয়ে বইটা খুলে নিবা, বইটা খুলে সুন্দর মতো একটু একটু করে পড়বা। আর ভাইয়ার কথা যেহেতু লেকচার তোমার মাথায় আছে অলরেডি, তখন তুমি যখন বইটা খুলবা তখন তোমার কাছে সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে, একদম একদম পরিষ্কার পানির মতো পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আজকে আমি তোমাদের লেকচারটা এখানে শেষ করছি, পরবর্তীতে মেবি আরো 2টা লেকচার নিয়ে আসবো এই চ্যাপ্টারের, 2টা বা 3টা, জানি না কয়টা লাগবে। এখন তোমরা ততদিন হচ্ছে এটা কভার করে রাখো। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।